খুব পছন্দ হয়েছে মেয়ে। তুমি কি আমার ছোট নাত বউ হবে? রানী করে রাখবো তোমায়। এটা এই বুড়ো দাদুর প্রমিস। হঠাৎ এহেন একটা কথা অথৈর কর্ণকুহরে এসে পৌঁছতেই চকিত দৃষ্টিতে তাকায় অথৈ। অবাক দৃষ্টিজোড়া নিবন্ধ করল তার পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়ানো একজন বয়স্ক লোকের দিকে। ভার্সিটি শেষে বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকেই যাচ্ছিল অথৈ। রিকশা না পাওয়ায় ওকে হেঁটেই যেতে হচ্ছিল। কিন্তু হঠাৎ করে কেউ এসে এমন একটা কথা বলবে ভাবতেও পারিনি ও। অথৈ নিজের ভাবভঙ্গি পরিবর্তন করে নিল মুহূর্তেই। কঠোরভাবে বলে উঠল, এসব আপনি কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? সামনে দাঁড়ানো ব্যক্তিটি হলেন আতিক মাহবুব মির্জা। বয়স তার 70 পেরিয়েছে। কিন্তু তাকে দেখলে তা মনে হয় না। তার সারা শরীরে যেন আভিজাত্যের ছোঁয়া। এখনো সে তার বয়সের তুলনায় অনেকটা ফিটফাট আছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। অথৈকে একদিন রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা লম্পট ছেলেদের পেটাতে দেখেছিল। মূলত ওই ছেলেগুলো একটা মেয়েকে হ্যারাস করছিল। সেই কারণেই অথৈ আর তার বন্ধুরা মিলে ওই ছেলেগুলো কেলিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিল। সেই দিনই আতিক মাহবুবের অথৈকে পছন্দ হয়ে যায়। যে করেই হোক এই মেয়েকে তার নাতবউ তিনি বানাবেনই মনে মনে পণ করে নেন। সেই থেকে মেয়েটার পিছনে লোক লাগিয়েছে রেখেছেন উনি। কিন্তু দীর্ঘদিন ধরে চুপচাপ থাকলেও আজ অথৈকে রাস্তায় দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি। এদিকে অথৈ ভাবছে, এই লোকের বোধহয় মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে। না হলে মাঝ রাস্তায় এইভাবে কোনো মেয়েকে তার নাতিকে বিয়ে করার জন্যে প্রস্তাবকে দেয়? রাগ লাগছে অথৈ। এমনিতেই গরমে ঘেমে নিয়ে একাকার। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাইছে ও। কিন্তু এখন আবার এই ঝামেলা। অথৈকে এইভাবে রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিল আতিক মাহবুব মির্জার অ্যাসিস্ট্যান্ট সিয়াম। সে ফিসফিস করে আতিক মাহবুবের কানে কানে বলল, স্যার, মেয়েটাকে আমার সুবিধার লাগছে না। যেই হারে রাগে লাল হয়ে গিয়েছে। কখন জানিব মাটোমা মেরে আমাদের না উড়িয়ে দেয়। সিয়ামের কথায় বেজায় বিরক্ত হলেন আতিক মাহবুব। বললেন, আহ সিয়াম, তুমি একটু চুপ থাকবে? আর এত নড়ছ কেন? নড়ছি কি আর ইচ্ছে করে স্যার? এই মেয়ে যেই ভয়া কর রাগী। বলা তো যায় না কি থেকে কি করে ফেলে। চলুন না স্যার, আমরা বাসায় চলে যাই। জাস্ট শাট আপ সিয়াম। আতিক মাহবুবের ধমকে সিয়ামের মুখটা একটুখানি হয়ে গেল। তবে ভয়ের পরিমাণ বিন্দু মাত্র কমেনি। স্যার আর কিভাবে বুঝবে তার কষ্ট? সে তো আর জানে না এই মেয়ে তার কি অবস্থাটাই না করেছিল। আতিক মাহবুবের কথা মতো দুজন গার্ড অথৈর জন্যে বরাদ্দ করে রেখেছিল, যারা সর্বদা অথৈর আশেপাশে থাকে। কিন্তু এই মেয়ে যে এত চালাক তা ওরা বুঝতে পারেনি। অথৈকে যে তারা ফলো করছে বিষয়টা বুঝতে পেরে সেই গার্ড দুটোকে ধরার জন্যে তারা করা শুরু করে দিয়েছিল ওর বন্ধুদের নিয়ে। গার্ডসরা উপায় না পেয়ে সিয়ামকে ফোন করেছিল। গার্ডসদের দিক নির্দেশনা দিয়ে সিয়াম তাড়াতাড়ি রওনা হয়ে গার্ডসদের কাছে যাওয়ার জন্যে। লোকেশন মোতাবেক পৌঁছে দেখে অথৈ আর তার বন্ধুরা অলরেডি গার্ডস দুটোকে ধরে ফেলেছে। সিয়াম চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে দ্রুত তাদের কাছে গিয়েছিল। অনেক বলে কয়েও অথৈ আর তার বন্ধুদের বোঝাতে পারেনি সিয়াম। অথৈর ভাষ্য মতে গার্ডস দুটো মেয়ে পাচারকারী। আর এখন সিয়ামও নাকি তাদের সাথে সংযুক্ত। উপায় না পেয়ে সিয়াম গার্ডসদের ইশারা করল অজ্ঞান হয়ে যাওয়ার স্প্রেটা অথৈদের উপর প্রয়োগ করার। গার্ডসরা ইশারা বুঝতে পেরে তাই করল। অথৈর সাথের বন্ধুদের অজ্ঞান করতেই সিয়াম গার্ডসদের বলল চলে যেতে। অথৈকে কিছু করেনি, কারণ ওকে কিছু করলে আতিক মাহবুব ওকে আস্ত রাখবে না। অথৈ যেন এতে আরো হিংস্র হয়ে যায়। সিয়াম পালাবার পায়াতারা করার আগেই অথৈ রাগে ফোঁসফাঁস করতে করতে দৌড়ে এসে সিয়ামের মেইন পার্টস বরাবর জোরেসোরে একটা কিক মেরে বসে। সিয়াম সেখানে হাত চেপে ধরে ব্যথায় জোরে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। গার্ডস দুটো সিয়ামের এমন করুণ অবস্থা দেখে আবারও দৌড়ে সিয়ামের কাছে আসে। অথৈর মুখেও স্প্রে ছিটিয়ে দেয়। ফলে অথৈও অজ্ঞান হয়ে যায়। তারপর বিশাল দেহি গার্ডসগুলো সিয়ামকে কাঁধে উঠিয়েই সেখান থেকে পালিয়ে যায়। সিয়াম পাক্কা 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। অবশ্য অথৈকেও তিনি দোষ দেন না, কারণ এইভাবে একটা মেয়েকে অল টাইম ফলো করলে
সেই মেয়েটার মনে তাদের নিয়ে বাজে ভাবনা আসবে, এটা স্বাভাবিক। অথৈকে তারও অনেক পছন্দ হয়েছে। কারণ কজনই বাপারে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। সব দোষ তো তার স্যারের। তার কারণেই সেদিন আর একটু হলেই সিয়ামের প্রাণ বেরিয়ে যেত। সেই দিনের ঘটনা মনে করেই আজ অথৈকে দেখে তার ভয় লাগছে। সিয়াম ভয়ার্ত চোখে অথৈ দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্যার, আপনি তো আর জানেন না এই মেয়ে কি ডেঞ্জারাস। সেদিন কি তথ্যিটাই নামে রেছিল আমাকে। আর একটু হলেই আমার বংশের বাতিটাই নিভে যেত। আমার বউ আমাকে ফেলে চলে যেত। তবে উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গিয়েছি। কিন্তু দ্বিতীয়বার আর এমন কিছু সম্মুখীন আমি হতে চাই না স্যার। আতিক মাহবুব সিয়ামের কাপাকাপি দেখে মহাবিরক্ত হলেন। এই গাধাটাকে নিয়ে কোনো কিছু করা তার পক্ষে সম্ভব না। কি মিষ্টি তার নাতো বউ, তাকে দেখে এমন কাপাকাপি করার কি আছে আজব। আতিক মাহবুব অথৈকে উদ্দেশ্য করে নরম গলায় বলেন, তুমি ভারী মিষ্টি একটা মেয়ে। তাই তো বললাম তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমার ছোট নাতির বউ করে নিয়ে যেতে চাই তোমায় বোন। আতিক মাহবুবকে এত নম্র ভাষায় কথা বলতে দেখে কিছুটা নরম হয়ে আসে অথৈ। কারণ ওর বাবা মা সবসময় বলেছেন অকারণে গুরুজনদের সাথে কোনো প্রকার বাজে আচরণ না করতে, যাতে তারা মনে কষ্ট পায় এমন কথাও বলতে না। অথৈ জোরে জোরে শ্বাস ফেলল। রাগটা দমিয়ে নিয়ে কণ্ঠে যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে বলল, আমাকে যেহেতু আপনার এতই পছন্দ হয়েছে, আপনি এক কাজ করুন দাদু, আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। আমার মা বাবা যদি সেই প্রস্তাবে রাজি হয়ে যান, তবে আমারও কোনো আপত্তি থাকবে না। আতিক মাহবুব ঠোঁট প্রসারিত করে হাসলেন। তিনি মনে মনে ধারণাই করে নিয়েছিলেন অথৈ এমন একটা কথাই বলবে। এতদিন যাবৎ মেয়েটাকে দেখে আসছেন যে তিনি। আতিক মাহবুব হেসে বলেন, এটা তো আরো উত্তম কথা বললে। আমি এটাই করব। খুব শীঘ্রই আমার ছোট নাতিকে নিয়েই তোমাদের বাড়ি যাব বিয়ের প্রস্তাব নিয়ে। এ কোন পাগলের পাল্লায় ফেললে তুমি আল্লাহ। মনে মনে কথাটা বলেই অথৈ জোরপূর্বক হেসে বলে, জি অবশ্যই যাবেন। তাহলে আমি যাই দাদু, আসলে ভীষণ ক্লান্ত আমি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাবধানে যেও। অথৈ আতিক মাহবুব থেকে বিদায় নিয়ে দ্রুত কেটে পড়ল। আতিক মাহবুবও গাড়িতে উঠে বসলেন। সিয়াম এসে ওনার পাশে বসতেই তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার দাদু ভাইয়ের জন্য এই মেয়েই পারফেক্ট সিয়াম। ওর থেকে উত্তম মেয়ে আমি আর খুঁজে পাবো না। বাঘের সাথে তো বাঘিনীকেই মানায় বলো, তাই না? তা যা বলেছেন স্যার। হুম, চলো যাওয়া যাক। অতঃপর আতিক মাহবুব মির্জা আর সিয়াম গাড়ি স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে চলে গেলেন। মির্জা বাড়িতে বসার ঘরে সবাই উপস্থিত। আতিক মাহবুব মির্জা হচ্ছেন সকলের মধ্যমণি। তিনি সবাইকে ডেকেছেন জরুরি কথা বলার জন্যে। কিন্তু যার বিষয় নিয়ে কথা বলবেন, সে নিজেই এখানে উপস্থিত নেই। আর তিনি হলেন এই মির্জা বাড়ির ছোট নাতি আরিহান রুদ্রিক মির্জা। আতিক মাহবুব মির্জার একমাত্র ছেলে আরহাম মাহবুব মির্জার দুই ছেলে, বড় ছেলের নাম আরিয়ান আশরিফ মির্জা আর ছোট ছেলে আরিহান রুদ্রিক মির্জা। বাবা আর দাদুর ছায়াতলেই বড় হয়েছে তারা। কারণ তাদের মা রুদ্রিকের 3 বছর বয়সের সময় মারা গিয়েছিলেন। আর তাদের দাদি তো আরিয়ানের জন্মের আগেই মারা গিয়েছেন। আরিয়ানের বিয়ে হয়েছে বছর 4 হবে। তার স্ত্রীর নাম রোজা। মেয়েটা ভারী মিষ্টি। এদিকে আতিক মাহবুব মির্জা তার বড় নাত বউকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, বড় নাত বউ রুদ্রিক কোথায়? রোজা দাদুর পাশে বসে পড়ল। তারপর মিষ্টি হেসে বলে, দাদুভাই এত হাইপার হচ্ছেন কেন? রুদ্রিক কেমন আপনি তা জানেন না? এখনো বাড়ি ফিরেনি, বাহিরে বন্ধুদের সাথে আছে বোধ হয়। ওর কারণে আমি এই দুপুরের টাইমে আরহাম আর আরিয়ানকে অফিস থেকে ডেকে আনালাম। তারা এসে হাজির আছে, ওইটার এখনো খবর নেই। আরিয়ান বলে উঠল, দাদু তুমি শুধু শুধুই এসব করছো। তুমি তো জানোই রুদ্রিক বিয়ের জন্যে রাজি হবে না। হ্যাঁ বাবা, আরিয়ান ঠিক বলছে, ওকে ওর মতো থাকতে দেও। আরহাম মাহবুব বলে উঠলেন, সেটা আমি বুঝে নেব। আতিক মাহবুবের কথা শুনে আরহাম সাহেব বিড়বিড় করলেন, কত বুঝো তুমি? সেই তো রুদ্রিক আসলে আমাদের দিয়েই সব বলাতে চাও। তখন তো তোমার এত দাপট কোথায় পালায় বাবা? আরিয়ান হেসে দিল আরহাম সাহেবের কথা শুনতে পেয়ে।
এদিকে ছেলেকে হাসতে দেখে আরহাম সাহেব চোখ রাঙালেন। এদিকে তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে কেউ এসে দুম করে বসে পড়ল আতিক মাহবুবের সামনের সোফায়। আতিক মাহবুব প্রথমে চমকে গেলেও পরিমুহূর্তে নিজেকে সামলে নেন, কারণ এসব তার গুণধর ছোট নাতি ছাড়া আর কেউ করবে না। বেশ আয়েশ করে সোফায় বসে আছে রুদ্রিক। অত্যন্ত সুন্দর উজ্জ্বল শ্যামবর্ণের এই যুবক দেখতে। লম্বাচূড়া, পেশিবহুল শরীরের অধিকারী এই ছেলেটিকে যে একবার দেখবে সেই প্রেমে পড়তে বাধ্য হবে। এক কথায় রুদ্রিক অত্যন্ত সুদর্শন একজন ছেলে। আতিক মাহবুবকে দেখে রুদ্রিক ভ্রু নাচাল। এতক্ষণের সঞ্চয় করা সাহস সব হাওয়ার সাথে উড়ে গেল। নাতির বিরক্তি ভরা কুচকানো মুখশ্রী দেখে আতিক মাহবুব বুঝলেন তার নাতির মুড ভালো নেই। কিন্তু আজ তিনি তার সিদ্ধান্তে অটল। যে করেই হোক আজ বিয়ের কথা তিনি বলবেনই। আতিক মাহবুব নরম কণ্ঠে বললেন, কোথায় গিয়েছিলিস? তোর বাবা আর ভাই সেই কখন অফিস থেকে এসে পড়েছে। কাজ ছিল দাদু। কি এমন কাজ শুনি? তুমি বুঝবে না। এখন বলো কি বলবে, যার জন্য এইভাবে ডেকে আনিয়েছ? আতিক মাহবুব নড়ে চড়ে বসলেন। ইশারা দিলেন ছেলেকে বলার জন্যে কথাটা। আরহাম সাহেব মাথা দুলিয়ে না করলেন। মানে তিনি বলতে পারবেন না। আরহাম সাহেব আরিয়ানকে খোঁচাখুচি শুরু করলেন। আরিয়ান বিরক্ত হলো এদের এমন বাচ্চামো কাণ্ডে, কিন্তু ও নিজেই তো সাহস পাচ্ছে না। তাই ইশারা করল রোজার দিকে। রোজা দীর্ঘশ্বাস ফেলল। প্রতিবার এমনটাই হয়, ঘুরফিরে তাকেই রুদ্রিককে সব বলতে হয়। রোজা রুদ্রিকের উদ্দেশ্যে বলল, দাদু এমনই বাবা আর তোমার ভাইও চাচ্ছেন তুমি বিয়ে করে নেও এইবার। দাদুর একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। তিনি চাচ্ছেন তুমি তার সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসো। রুদ্রিক তার ভাবির কথা শুনে লম্বা শ্বাস ফেলল। তার দাদু বিগত কয়েকটা দিন যাবৎ এইভাবে হাত ধুয়ে পড়েছেন তাকে বিয়ে করানোর জন্যে। এইবার বোধ হয় তাকে আর রেহাই দিবেন না। যাক, কোনোরকম মেয়েটাকে দেখে আসতে পারলেই হলো। তারপর নাকচ করে দিবে, বলবে মেয়ে পছন্দ হয়নি। রুদ্রিক উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, দাদুকে বলে দেও তার পছন্দের মেয়েকে আমি দেখতে যেতে রাজি। তবে সেটা আমার সময় মতো। আমি ফ্রি সময় পেলে জানিয়ে দিব। আর মেয়ে দেখতে গিয়ে যদি মেয়ে পছন্দ না হয়, তাহলে তার পছন্দ করা মেয়ের সাথে আমি তাকেই বিয়ে দিয়ে তবেই শান্ত হব। কথাটা কানে ভালোভাবে ঢুকিয়ে নিতে বলো তাকে। এই বলে রুদ্রিক গটগট পায়ে নিজের রুমে চলে গেল। এদিকে রুদ্রিকের লাস্ট কথা শুনে আরহাম সাহেব, আরিয়ান আর রোজা হেসে দিল। রোজা হাসতে হাসতে বলল, দাদু বিয়ের করার জন্যে তৈরি থেকো। কারণ রুদ্রিক তো জীবনেও এসে বলবে না যে ওর মেয়ে পছন্দ হয়েছে, কারণ ও তো বিয়েই করতে চায় না। আতিক মাহবুব সবাইকে হাসতে দেখে উঠে দাঁড়ালেন। নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, সেটা তো সময়ই বলে দিবে বড় নাত বউ। তখন দেখব তোমাদের সঙ্গে এত হাসি কোথায় যায়। গভীর ঘুমে আচ্ছন্ন অথই। একটু আগেও ওর মা এসে ডাকাডাকি করে গেছেন একচোট। সেই সাথে ওর ভাই তো আছেই। এই অতানটা বাসায় থাকলে ওর একদম শান্তি নেই। তবে যতই হোক, দু ভাই বোন একে অপরের প্রাণ। যতই ঝগড়া করুক, দিন শেষে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। রেজাউল হক আর ইয়াসমিন খাতুনের ছেলে মেয়ে হলেন জাফরিন, অথই আর ইব্রাহিম ইহান। এই চারজন নিয়ে তাদের সুখী পরিবার। আর অথই হলো তাদের রাজকন্যা, একমাত্র মেয়ে তাদের। বাবা, মা আর ভাই তাকে তোলা তোলা করে বড় করেছেন। সেই রাজকন্যা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ ঘুমের মাঝে অথইর মনে হলো শয়নকক্ষে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। হঠাৎ এমন প্রলয়ে ঘুম থেকে হুড়মুড় করে উঠে বসল অথই। ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকাতেই দেখে এই প্রলয়ঙ্কারী আর কেউ না, ওর ফ্রেন্ড রিধি। সুন্দর একটা লাল শাড়ি পরেছে রিধি। এই লাল শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। অথই ঘুমের রেশ কেটে গিয়েছে। ও দুম করে বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বলে, এমন সুন্দরী সেজে ভাইয়ার রুমে না গিয়ে আমার রুমে এসে এমন তুফান চালাচ্ছিস কেন? রিধি উঠে অথই মুখ চেপে ধরল। রাগী ভাব নিয়ে বলে, আস্তে বল, আন্টি শুনলে কি ভাববে? আর তোর ভাই অনেক আগেই চলে গিয়েছে ভার্সিটিতে। অথই রিধির হাত মুখ থেকে সরিয়ে ফেলল। জোরে জোরে শ্বাস নিয়ে বলে,
বিয়ের আগেই ননদের সাথে শত্রুতা শুরু করে দিয়েছিস? অথৈর বাচ্চা, আমি সিঙ্গেল মানুষ, আমার কোনো বাচ্চা নেই। বিরক্ত হয়ে রিধি বলে, আজেবাজে কথা বলিস না তো অথৈ। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তৈরি হো, নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তোর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, উনি যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে তোকে যেন সাথে নিয়েই ভার্সিটিতে যাই, না হলে আমাদের দুজনেরই খবর করে ছাড়বে। অথৈ মুখ ভেঙচি কেটে বলে, ও তো পারেই এটা করতে। আস্ত শয়তান একটা, হয়েছে যা পরে বকিস, এখন জলদি তৈরি হো। উফ, যাচ্ছি যাচ্ছি। অথৈ জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হওয়ার শব্দ শুনে রিধি তাকায় অথৈর দিকে। তাকাতেই চোখজোড়া ছানাবড়া রিধির। রিধিকে এইভাবে নিজের দিকে তাকাতে দেখে অথৈর ভ্রুজোড়া কুঁচকে আসে। আজব এই মেয়ে এমন রিয়েকশন দিচ্ছে কেন, ভাবছে অথৈ। কৌতূহল দমাতে না পেরে বলে, কিরে, কি হয়েছে তোর? এইভাবে বলদের মতো তাকিয়ে আছিস কেন? রিধি অথৈ উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে বলে, মানে আমি জাস্ট অবাক তোকে দেখে অথৈ। তুই অনুষ্ঠানে এইসব পরে যাবি? অথৈ নিজের দিকে তাকালো। সে একটা লং শার্ট পরেছে, সাথে ব্লু জিন্স। নিজেকে দেখে নিয়ে অথৈ বলে, কেন, এতে কি হয়েছে? ঠিকই তো আছে। না, ঠিক নেই, একদম ঠিক নেই। তুই এসব পরে মোটেও যেতে পারবি না। কেন পারবো না? আরে হ আশ্চর্য, আমি শাড়ি পরেছি, পিহু শাড়ি পরবে, আর তুই কিনা ব্যাটা সেজে যাবি। অথৈ বলে, তো তোরা শাড়ি পরেছিস ভালো কথা, আর কিসের ব্যাটা সেজে যাচ্ছি? এইগুলা কি বলিস? হ্যাঁ, এইটাকে ওয়েস্টার্ন ড্রেস বলে। এমন করে বলছিস মনে হয়নি যে কোনোদিন এসব ড্রেস পরিস না। রিধি অথৈর কথা শুনে বলে, আমি পরি না সেটা বলিনি, আমিও পরি, বাট আজ একটা অনুষ্ঠানে যাচ্ছি আমরা, যেখানে আমি আর পিহু শাড়ি পরেছি, সেখানে তুই এসব পরে কিভাবে যাবি? কেন হেঁটে হেঁটে? ওহ, বিরক্ত করিস না তো অথৈ, চুপচাপ এইগুলা চেঞ্জ করে আয়, তোকে শাড়ি পরতে হবে। অথৈ রিধির কথায় অসহায় গলায় বলে, বাট রিধি, তুই জানিস আমার শাড়ি পরতে ভয় লাগে। এমন না যে আমি শাড়ি পরতে পছন্দ করি না বা জানি না, কিন্তু দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের কথা মনে আছে? কিভাবে আমার শাড়ি খুলে গিয়েছিল? ভাগ্যিস তুই আর পিহু আমার সাথে ছিলি, তোরা সামলে দিয়েছিলি, না হলে সেদিন আমি কি করতাম? এই ভয়েই আমি শাড়ি পরি না। তখন ছোট ছিলিস, সামলাতে পারিসনি। এখনো কি ছোটই আছিস? বড় হয়েছিস, এখন ঠিক সামলে নিবি। তাছাড়া ভালোভাবে শাড়ি সিকিউর করে নিলেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি আর পিহু আছি তো। রিধির কথার যুক্তিতে হার মানতে হলো অথৈকে। ঠোঁট উল্টে মাথা দুলিয়ে সম্মতি দিল রিধির কথায়। তারপর চুপচাপ আলমারি থেকে ল্যাভেন্ডার রঙের একটা শাড়ি বের করল। রিধিকে শাড়িটা দেখিয়ে বলে, দেখ তো এটা ঠিক আছে কিনা। রিধি প্রশস্ত হেসে বলে, একদম ফাটাফাটি, জলদি পরে ফেল, ভ্যাপসা গরমে সবাই অতিষ্ঠ। একটুখানি প্রকৃতির নির্মল বাতাস গায়ে মাখানোর জন্যে ছটফট করছে তারা, কিন্তু কি তা সম্ভব? ভার্সিটির মাঠে শত শত ছাত্র ছাত্রীদের ভিড়। এত মানুষদের ভিড়ে গরমটা যেন আরো বেশিই লাগছে। গিজগিজে মানুষদের মধ্যে প্রকৃতির স্নিগ্ধ হাওয়ার প্রত্যাশা করা বড্ড বেমানান। পিহু নিজের শাড়ির আঁচল দিয়ে ক্রমাগত বাতাস করছে ওর মুখশ্রীতে। আর একটু পর পর প্রিয়ান আর আহিদকে উদ্দেশ্য করে বলছে, এই দেখ না আমার মেকআপ ঠিকা আছে কিনা। যেই গরমের গরম পড়েছে, ওয়াটার প্রুফ মেকআপও মনে হয় ভেস্তে যাবে। এমনিতেই গরমে প্রিয়ান আর আহিদের অবস্থা খারাপ, তার উপর পিহুর বকবক শুনে আরো মেজাজ খারাপ হচ্ছে ওদের। প্রিয়ান সহ্য করতে না পেরে আহিদকে ধাক্কা দিয়ে বলে, এই বা তারা চিহ্নটারে এনেছিস কেন? গরমের যন্ত্রণায় বাঁচি না, আবার এই আটা ময়দার কারখানায় প্যানপ্যানানি সেই যে শুরু হইছে, বন্ধ করার নাম নাই। ধাক্কা খেয়ে আহিদ পড়ে যেতে নিতেও নিজেকে সামলে নিল। রেগে মেগে বলে, আমারে ধাক্কা মারোস কেন? এমনে কইতাছস যেন পিহু 2 বছরের বাচ্চা আর আমি ওরে কোলে কইরা নিয়ে আসছি। তুই তো চুপি যা। কি একটু আন্টির ভয় দেখা এই 3 ফুইটটা পিহু, আর তুই সেই ভয়ে ওর সব কথা শোনছ। হো ভালো করছি, সাতারা চিহ্ন লা হারামি।
এইদিকে পিহু প্রিয়ান আর আহিদের এসব কথা শুনে যেন ওর তো মাথায় উঠে গিয়েছে। রাগ সামলাতে না পেরে প্রিয়ানের পিঠে দুম করে একটা কি বসিয়ে দিল। বেশ জোরেই লেগেছে প্রিয়ানের পিঠে। ব্যথায় শব্দ করে উঠল প্রিয়ান। পিহু দিকে তাকালেই পিহু রাগী স্বরে বলে, তোর সাহস কি করে হলো আমাকে আটা ময়দার কারখানা বলার? আবার বলিস আমি 3 ফুইটটা? তোর মাথা আমি ইট রে ফুটিয়ে ফেলবো। শয়তা কোথাকার! তুই মারবি আমি মনে হয় বসে থাকবো? প্রিয়ানের বাচ্চা তোকে তো আমি। পিহু তেড়েমেড়ে গেল প্রিয়ানের কাছে। প্রিয়ানের সবচেয়ে দুর্বলতা ওর চুল। বেচারা নিজের চুলগুলোর অনেক যত্ন করে। আজ সুন্দরভাবে জেল দিয়ে সেট করে এসেছে চুলগুলো। পিহু এক লাফ দিয়ে প্রিয়ানের চুল ধরার আগেই প্রিয়ান কৌশলে সরে গেল। তারপর পিহুর দিকে আঙ্গুল তাক করে বলে, খবরদার পিহু আমার চুলে একদম হাত দিবি না। তোর চুলে হাত দিব, সাথে তোর চুলগুলোও সব ছিঁড়ে ফেলবো আমি রাম ছাগল কোথাকার। তুই কি শাক তারা চিহ্ন চুন্নি একটা? আহিদ এদের ঝগড়া দেখে শেষে অতিষ্ঠ হয়ে ধমকে উঠল, উফ, চুপ কর তোরা দুইটাই। আল্লাহ, আস্তে আমার মাথাটা আর খাইস না। পিহু দাঁতে দাঁত চিপে বলে, আমারে বলিস কেন? এই তোত্তার সব দোষ। এই তোত্তির সব দোষ। আহিদ চিৎকার করল, চুপ। ইহান চারপাশ ভালোভাবে দেখছে, কোথায় কোনো কিছু বাদ পড়ল কিনা। সব ঠিকঠাক দেখে বন্ধু জিসানকে বলে, কিরে জিসান, ওদিকে সব ঠিকঠাক আছে? জিসান কপালের ঘামগুলো রুমাল দিয়ে মুছে বলল, হ্যাঁ সব ঠিক আছে। আরগুলো কই? আর রুদ্রিক কোথায় গিয়েছে? মাত্রই তো এখানে দেখলাম। সাফাত, নীল, অনিক সাউন্ড সিস্টেম চেক করতে গিয়েছে। আর সিয়া, মারিয়া, জেনি কোথায় থাকতে পারে তা তো জানিসই। আটা ময়দা মেখে ভূত সেজে ওয়ে সেলফি তুলছে। আর রুদ্রিকের কথা বলতে পারি না। ইহান হেসে দিল জিসানের কথায়। বলল, ওদের সামনে বলিস তোর সব চুল ছিঁড়ে ফেলবে। তাই তো তোকে বললাম। কি কথা হচ্ছে এখানে? কে কার চুল ছিঁড়ে ফেলবে? হঠাৎ এমন প্রশ্নে ইহান আর জিসান পিছনে ফিরে তাকালো। রুদ্রিক, সাফাত, নীল, অনিক দাঁড়িয়ে আছে। ইহান রুদ্রিকের কথা শুনে বলে, আরে আমাদের সাথে 3টা আটা ময়দার বস্তা আছে না? ওদের কথাই বলছিলাম। রুদ্রিক প্যান্টের পকেটে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা ওদের ইচ্ছা। যে যেটা করে স্বাচ্ছন্দ্যবোধ করে। তোরা কেন এসব বলে খেপাতে যাস? জিসান করুণ স্বরে বলল, আর এদিকে যে আটা ময়দা মেখে আমাদের সাথে না ইনসাফি কাজ করে। বিয়ের আগে তো আটা ময়দা মেখে নিজের সুন্দর রূপের জালে ছেলেদের ফাঁসায়। আটা ময়দা ছাড়া এক একটার চেহারা দেখলে হার্ট অ্যাটাক করে রে যাবে নিশ্চিত। রুদ্রিক বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। এমন সময় হাজির হলো সিয়া, মারিয়া, জেনি। জেনি রুদ্রিককে দেখেই ওর কাছে গিয়ে দাঁড়ালো। ন্যাকা সুরে বলে, ও রুদ্রিক তুমি এসেছ? আমি সেই কখন থেকে তোমার জন্যে ওয়েট করছিলাম। সাফাত ফিসফিস করে বাকিদের বলল, শুরু হয়ে গেছে এর ন্যাকামি। মারিয়া ফিক করে হেসে দিল। নীল মুচকি হাসলো মারিয়াকে হাসতে দেখে। মেয়েটার হাসিটা অনেক সুন্দর। নীল বিড়বিড় করে বলে, এভাবে হেসো না গো সুন্দরী। তোমার ওই হাসিতে আমি হয়ে যাই। এদিকে রুদ্রিক জেনির কথা শুনে বাঁকা হেসে বলে, তাই নাকি? বটগাছের নিচে ইংরেজি ডিপার্টমেন্টের রাকিবের কাঁধে মাথা রেখে বুঝি? জেনি থতমত খেয়ে গেল। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই রুদ্রিক সরে গেল ওর কাছ থেকে। বাকিদের উদ্দেশ্যে বলে, কোনো কাজ বাকি নেই তো? সব ঠিকঠাক? স্যার বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি চাই না কোনো গাফিলতি হোক। অনিক বলল, তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। চিফ গেস্ট এসে পড়বে বোধ হয়। চল গেটের কাছে যাই, বলল নীল। চল। ওরা সবাই মিলে চলে গেল ভার্সিটির গেটের কাছে। রিকশা থেকে নেমে পড়ল অথই আর রিধি। অথই ভাড়া মিটিয়ে এইবার রিধিকে বলে, যদি কিছু হয় না আমার শাড়ির সাথে তাহলে তোর একদিন কি আমার একদিন। তুই শুধু শুধু চিন্তা করছিস, কিছু হবে না, চল তো। এমন সময় অথইর ফোনে কল আসল। অথই দেখে ইহান ফোন করেছে। নিশ্চয়ই ও এসেছে কিনা জানার জন্যে ফোন করেছে। অথই কলটা ধরে বলে, আমি ভার্সিটিতে এসেছি।
গেটের কাছে আছি। ইহান অথৈর কথা শুনে গেটের আশেপাশে তাকালো। রাস্তার ওপারে দেখতে পেল অথৈ আর রিধি দাঁড়িয়ে আছে। ইহান বলল, ওইখানেই দাঁড়া, আমি আসছি, রাস্তা পার করে নিয়ে আসবো। উফ ভাই, তুই বেশি চিন্তা করছিস, আমি আর রিধি বাচ্চা না হাসতে পারবো। অথৈর কথায় ইহান বলে, বাচ্চা থেকেও কম না তোরা, তুই ফোন রাখো তো। অথৈ ফোন কেটে দিল। ইহান কান থেকে ফোন সরিয়ে নিল। রুদ্রিক ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেউ আসছে নাকি, যাকে তুই রিসিভ করতে যাবি? ইহান পকেটে ফোন রেখে বলে, আরে হো না, আমার বোন এইবার এই ভার্সিটিতে চান্স পেয়েছে, ওর সাথেই কথা বলছিলাম, এসেছি কি না জানার জন্যে। রুদ্রিক আর কিছু বলল না। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই স্তব্ধ হয়ে গেল ও। চারপাশ থমকে গেল। কি দমকা হাওয়া এসে ছুঁয়ে গেল রুদ্রিকের বিশাল শক্তপোক্ত দেহখান। চোখের পলক ফেলল না হার। রুদ্রিককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাফাত ওকে হালকা ধাক্কা দিল। এতে যেন হুঁশ ফিরে আসে ওর। সাফাত জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? রুদ্রিক এদিক ওদিক তাকালো। ঘাড়ের পিছনের চুলগুলো খামছে ধরল। ভিতরের অস্থিরতাকে দমিয়ে নিল। শক্ত কণ্ঠে বলে, না কিছু হয়নি, এমনি বিরক্ত লাগছে দাঁড়িয়ে থাকতে। রুদ্রিক জোরে শ্বাস নিল। হঠাৎ কি হয়েছিল ওর, এমন কেন হলো ওর সাথে? ও তো এত ফুটবল সত্তার মানুষ না, যে একটা মেয়ের দিকে এইভাবে হ্যাংলার মতো তাকিয়ে থাকবে। রুদ্রিক মাথা ঝাড়া দিয়ে চিন্তাটুক ফেলে দিল। এটা হবার নয়। আরিহান রুদ্রিক মির্জা কখনোই এত ফুটবল না। কিন্তু আদৌ কি কখনো তা সম্ভব হয়? প্রেমের বসন্তের হাওয়া গিয়ে যার হৃদয় একবার দোলা দিয়ে যায়, তাহলে কি আর নিজেকে দমিয়ে রাখতে পারে কেউ? সেই প্রেমের বসন্তের বাতাসে নিজেকেও ভাসিয়ে দিতে হয়। প্রিয়ান দূর থেকে অথৈ আর রিধিকে দেখেই বলে উঠল, ওই দেখ দুই শাকচো ননি আসছে। অথৈ আর রিধি আসতেই আহিত বলে, এতক্ষণ লাগলো তোদের আসতে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অথৈ রিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে বল, আমার কি দোষ? আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। এই রিধি তত্ত্বিটা আমায় ধরে বেঁধে শাড়ি পরিয়েছে। পিহু উড়ন্ত চুমু ছুঁড়ে মারল রিধির দিকে। বলল, জান তোকে তো 101টা চুমু দেওয়া দরকার, এই গাধীটাকে শাড়ি পরিয়ে এনেছিস। অথৈ রাগী গলায় বলে, তুই এর পেছনে আছিস তা আমি ভালোভাবেই জানি। পিহু দাঁত কেলিয়ে হাসল। প্রিয়ান হাত দিয়ে বাতাস করার অভিনয় করে বলে, উফ সুন্দরীদের রূপের আগুনে তো ঝলসে যাচ্ছি। এত গরম কেন তুই বলছিস শাহিদ? এইবার নিজেই কারণটা দেখে নেহ। আহিদ অথৈ, রিধি, পিহুর দিকে তাকিয়ে শয়তা নিহাসি হেসে বলল, কে যেন একটু আগে বলছিল আটা ময়দা মেখে শাকচু ননি সেজে এসেছে ওরা। তিন রমণীগণ অগ্নি দৃষ্টিতে তাকালো প্রিয়ানের দিকে। প্রিয়ান থতমত খেয়ে গেল এমন দৃষ্টিতে। ভয়ার্ত কণ্ঠে বলে, এভাবে তাকাচ্ছিস কেন আজব? রিধি ধরাম করে একটা মুষ্টাঘাত করল প্রিয়ানের পিঠে। প্রিয়ান, ও মা গো বলে চেঁচিয়ে উঠল। আহিদ ফিকফিক করে হেসে উঠল। প্রিয়ান ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ওই চুন্নি, আমারে মারলি কেন? অথৈ মুখ ভেঙচি মেরে বলে, তোকে মারবে না তো কি চুমু খাবে? সা লা হারামি, আমাদের পিঠ পিছনে আমাদের বদনাম করে বেরাস, তোরে তো পচা পানিতে চুবিয়ে মারা উচিত। প্রিয়ান পিঠের ব্যথাযুক্ত জায়গায় জাত ঢলতে ঢলতে বলে, তোর কপালে এমন জামাই জুটব দেখিস যার কথায় তোর উঠো বসো করতে হইব। হাতারা চিহ্ন গুমু, তু ধরলেও তার পারমিশন ছাড়া যাইতে পারবি না দেখিস। আর তুই রিধির বাচ্চা কিধি, তুই যেমনে আমার কিলাইলি ঠিক এমনই তোর জামাইও তোরে উঠতে বসতে কিলাইব। আর তুই ফকিন্নি ছেমরি, তোর রূপচর্চা আর মেকআপ করার অনেক শখ তাই না? বিয়ার পর জামাইয়ের পেদানির চোটে তুই চুল আঁচড়ানোরও সময় পাবি না দেখিস। হাতের নখের তো খুব যত্ন তোর। এই দুই হাত দিয়া তুই সারাদিন তোর বাচ্চার গুমু তু সাফ করতে থাকবি। তুই আহিদ্দার বাচ্চা, তোর বউ তোর মুখ বাড়াইয়া এমন ঘুষি দিব দেখিস। তুই আর তোর এই বিশ্রী দাঁতগুলো দেখাইয়া ছাগলের মতো হাসতে পারবি না। এইটা আমার মতো নম্র, ভদ্র ইনোসেন্ট একটা পোলার সাপ তোগো উপর। প্রিয়াঙ্কা শ্রাপ হে, ये श्राप तुम लोगों के ऊपर।
প্রিয়ানের সাপ দেওয়ার ধরন দেখে সবাই হেসে দিল। ওদের খিলখিল করা হাসিতে চারপাশ মুখরিত হলো। রুদ্রিকদের গ্রুপের খুব কাছেই ছিল অথৈদের গ্রুপ। ওদের এমন হাসির শব্দে না চাইতেও রুদ্রিকের দৃষ্টি সেদিকে চলে গেল। বাকিদেরও একই অবস্থা। সাফাত অথৈ হাসিমাখা মুখের দিকে তাকিয়ে আছে। মুগ্ধতা বিরাজমান সেই দৃষ্টিতে। অন্যমনস্ক হয়ে মুখ ফসকে ও বলে উঠল, ল্যাভেন্ডার রঙের শাড়ি পরা মেয়েটা অনেক সুন্দর। তার হাসিটাও মারাত্মক। রুদ্রিকের কর্ণকুহরে কথাটা যেতেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাফাতের দিকে। বাকিদের দৃষ্টিও সাফাতের দিকে। সাফাত হকচকিয়ে গেল এভাবে সবাইকে ওর দিকে তাকাতে দেখে। মুখ ফসকে কথাটা বলে নিজেই বাজেভাবে ফেঁসে গিয়েছে বুঝতে পারল ও। সাফাত আমতা আমতা করে বলে, কি ভাবে তাকানোর কি আছে আজব? মানুষ কি সুন্দর বলতে পারে না? ইহান সাফাতের মাথায় থাপ্পো দিয়ে বলে, তোর নজর সরিয়ে রাখো শালা। ও আমার বোন হয়। আমার বোনের দিকে তাকাবি না। ইহানের এই বাক্যে যেন চারিদিকে বিস্ফোরণ ঘটল। অনেক অবাক কণ্ঠে বলে, কি? তোর বোন? কিন্তু ও এখানে কি করে? অনিকের এমন বোকা বোকা প্রশ্নে বিরক্ত হয়ে রুদ্রিক বলল, এমন বোকার মতো কথা বলছিস কেন অনিক? যেহেতু ইহানের বোন এখানে এসেছে, সেহেতু সে এখানকার স্টুডেন্টই হবে, তাই না? অনিক ইহানের উদ্দেশ্যে বলে, কিরে এটা সত্যি? হ্যাঁ আমার বোন। এমনকি ওদের ফ্রেন্ডসরাও এই ভার্সিটিতে চান্স পেয়েছে। আর আল্লাহ রহমতে সবাই একই ডিপার্টমেন্টেই আছে। আমার বোনটা যেই বন্ধু পাগল। একটা বন্ধুর থেকে আলাদা হয়ে গেলেই ওর আহাজারিতে আর টিকে থাকা যেত না। সবারই বেশ ভালো লাগলো কথাটা শুনে। নীল বলল, তা যা বলেছিস। আমাদের অবস্থাই দেখ। রুদ্রিক আর তুই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েও আমাদের কারণেও সেখানে গেলি না। ইহান লাফ দিয়ে রুদ্রিক আর নীলের কাঁধ জড়িয়ে ধরে বলে, কারণ তোদের একটাকে ছাড়া আমরা সবাই অচল। ইহানের এমন কাণ্ডে রুদ্রিক বিরক্ত হয়ে ওকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। আর বলছে, হোয়াট ইজ দিস ইহান? কি শুরু করলি? তুই কি এখনো বাচ্চা? নীল ইহানের কাছ থেকে ছাড়া পাবার জন্যে ছোটাছুটি করতে করতে বলে, ওই লা নাম আমার উপর থাইক্কা। হাতির মতো শরীর নিয়ে আমার উপরে উঠলে কি আমি বাঁচবো? নাম বলছি। সাফাত আর অনিক একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারপর হই হই করে উঠল, আমরা বাদ যাব কেন? আমরাও বাদ যাব না। তারপর তারাও ঝাঁপিয়ে পড়ল রুদ্রিক, ইহান আর নীলের উপর। 5 জন মিলে ধস্তাধস্তি শুরু করে দিল। অথই নিজেদের থেকে কিছুটা দূরে নিজের ভাইকে তার বন্ধুদের সাথে হুড়োহুড়ি করতে দেখে নাক মুখ কুঁচকে ফেলল। অসহ্য কণ্ঠে বলে, আম্মুর দাম ছেলেটা আর ভালো হলো না। কেমন গরুর নত করছে। রিধি অথইকে বিড়বিড় করতে দেখে বলে, কিরে কি এত ফুসফুস করছিস? তোর আবার কি হলো? অথই রিধিকে ইশারায় ইহানকে দেখিয়ে বলল, তোর রাম ছাগলের কথা বলছি। রিধি ইহানকে দেখছিল। অথইর কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কিসের ছাগল মাগল বলছিস? সে তোর ভাই, এটা ভুলে যাস কেন? সে ছাগল হলে তুইও ছাগলনি মনে রাখিস। অথই রেগে গেল রিধির কথায়। ফসে উঠে বলে, এই তুই কি বললি? আমি ছাগলনি? তুই আগে বল, তুই কি আগে আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওই হনুমানের বউ? পিহু নিজের চুল ঠিক করতে করতে অথই আর রিধির ঝগড়ার মাঝে ঢুকে গেল। দুজনের উদ্দেশ্যে বলল, ওই দেখ তো আমার চুল ঠিক আছে কিনা। অথই আর রিধি এইবার নিজেদের রাগ ঢালল পিহুর উপর। অথই চেঁচিয়ে বলে, এই তুই থামবি? খালি এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা শুরু করেছিস। সর সামনে দেখে। রিধিও একই সুরে বলে, হ্যাঁ আর একবার এইগুলো জিজ্ঞেস করলে লাথি মেরে তোরে ড্রেনে ফেলে দিব। প্রিয়ান আর আহিদ ওদের ঝগড়া দেখছে। কিছুই বলছে না ওদের। কারণ এখন ওরা কিছু বলাই মানে যেচে বাঘের গুহায় যাওয়া। প্রিয়ান আহিদের কাঁধে হাত রেখে বলে, দেখেছিস, আমি বললেই দোষ। এখন তো নিজেরই চুলোচুলি করছে। আহিদ চট করে সরে গেল। প্রিয়ান পড়তে পড়তে নিজেকে সামলে নিল। আহিদ বলল, ছেলেদের দোষ একটু বেশিই থাকে মেয়েদের কাছে। জেনেও কেন যাস ওদের সাথে লাগতে? প্রিয়ান হাসতে হাসতে বলে, আরে বুঝিস না, এরা খেপে যায় দেখেই তো ওদের খ্যাপাতে ভালো লাগে। এদিকে অথই
রিধি আর পিহু কথা কাটাকাটির মাঝে ব্যাঘাত ঘটে যায়। কারণ ওদের সামনে এসে দাঁড়িয়েছে অনার্স তৃতীয় বর্ষের কিছু ছাত্ররা। অথই কপাল কুঁচকে তাকালো। কতগুলো ছেলেকে এইভাবে ওদের সামনে সংসেজে দাঁড়িয়ে থাকতে ওর মেজাজ খারাপ হচ্ছে। অথই এমনিতেই ক্ষিপ্ত মেজাজের মানুষ, অল্পতেই রেগে মেগে ফায়ার হয়ে যায়। অথই শক্ত কণ্ঠে বলল, কি চাই? এইভাবে সামনে এসে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? অথই সামনে দাঁড়ানো লম্বা চওড়া ফর্সা করে ছেলেটা দাঁড়িয়ে আছে। অথইর কথায় বাঁকা হেসে বলে, বাহ, প্রথম কথাতেই এত তেজ, আই লাইক ইট। কিন্তু আপনাদের আমাদের সামনে এইভাবে সংসেজে দাঁড়িয়ে থাকাটা আমার মোটেও পছন্দ হলো না। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। রূপের সাথে সাথে তোমার সাহসেরও প্রশংসা করতে হয় লাভলি লেডি। অথই সারা শরীর রাগে কাঁপছে। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পো মারতে এই বেয়াদপকে। অথই কিছু বলবে তার আগে আহিদ আর প্রিয়ান এসে দাঁড়ায় ওদের মাঝে। আহিদের রাগ লাগলেও নিজেকে যথাসম্ভব দমিয়ে রাখল। ভার্সিটির সিনিয়র এরা, কথাতে বুঝিয়ে শুনিয়ে দিতে পারলে অযথা ঝামেলা করে লাভ নেই। প্রিয়ান তেড়েমেড়ে কিছু বলবে তার আগে আহিদ ওকে থামিয়ে দিল। যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে বলল, কিছু কি হয়েছে ভাই? আহিদ আর প্রিয়ান এইভাবে সামনে আসায় ছেলেটা বিরক্ত হয়ে বলে, কিছু হয়নি, তোমরা সামনে থেকে সরে দাঁড়াও। আহিদ আর প্রিয়ান আরো আটসাট হয়ে দাঁড়ালো, অথইদের আড়াল করে রাখল। তারপর আহিদ বলল, কিছু হয়নি তাহলে এখানে কেন এসেছেন? আর আমার ফ্রেন্ডসদের ডিস্টার্ব করছেন কেন? ডিস্টার্ব করছি নাকি করছি সেটা তোমাদের বলতে যাব কেন? দেখো, ভালোই ভালোই বলছি, আমার কাজ আমাকে করতে দেও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আঙুল তুলে শাসালো ছেলেটা। প্রিয়ান এতক্ষণ আহিদের কারণে চুপ ছিল, এখন তার নিজেকে সামলে রাখতে পারল না। ক্রোধে লাল হয়ে বলল, কি খারাপ করবেন? হ্যাঁ, আমি বলছি জাস্ট 5 মিনিট দিলাম, এখান থেকে চলে যান, নয়তো আপনাদের জন্যে ভালো হবে না। ছেলেটা প্রিয়ানের হুমকিতে রেগে গেল। হাত উঠিয়ে প্রিয়ানকে মারতে নিতেই ওর হাতটা কেউ ধরে ফেলল। সাথে সাথে কানে এসে বাড়ি খেল কারো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি হচ্ছে এসব? অনার্স তৃতীয় বর্ষের ছেলেদের এই গ্রুপটার মেইন লিডার হলো রাফি। ছেলেটা চরম লেভেলের বখাটে। শুধু ও না, ওর পুরো গ্যাংটাই এমন। ওদের কাজই হলো ভার্সিটির মেয়েদের জ্বালা তন করা। আজও তাই করতে এসেছিল, কিন্তু এখন ভয় সিটি আছে। কারণ সামনে রুদ্রিক আর ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। রুদ্রিকের বাঘের ন্যায় ধারালো দৃষ্টি দেখেই ওর ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে। তাও নিজের ভয়টাকে প্রকাশ না করে রাফি বলে উঠল, রুদ্রিক ভাই, আপনি এখানে কেন এসেছেন? আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নিতে পারবো, আপনার এখানে হস্তক্ষেপ করার দরকার নেই। রুদ্রিক শান্ত কণ্ঠে বলে, সে তো দেখতেই পাচ্ছি আমি, যে কিভাবে তোরা ঝামেলাটা মিটাচ্ছিস। আগের ডোজটা বুঝি কম হয়ে গিয়েছিল? সমস্যা নেই, এইবার ধরলে একেবারে বছর খানিক লাগবে তোর সেরে উঠতে। রুদ্রিকের শান্ত কণ্ঠের অপমানে রাফির রাফে ফেটে পড়ল। রাগী গলায় বলে, দেখেন, আপনারা আমাদের সিনিয়র, তাই বলে যখন তখন আমাদের গায়ে হাত তুলতে পারবেন না। এইবার কিন্তু ফলাফল ভালো হবে না। আর কি এমন করছি আমরা? ভার্সিটিতে এসে একটু আকটো মেয়েদের সাথে ফ্লার্ট করলে কি এমন হয়? ইহান চরমভাবে রেগে গেল রাফির কথায়। রাফির দিকে তেড়ে যেতে যেতে বলে, রুদ্রিক, তুই অযথা কথা বাড়াচ্ছিস কেন? এই লাকে পিটিয়ে ওর ফ্লার্ট করার মজা আমি বুঝিয়ে দিচ্ছি। রুদ্রিক ইহানকে থামিয়ে দিল, বলল, থামো ইহান, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে, অযথা ঝামেলা করিস না। সাফাত রুদ্রিকের কথা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ইহান, থেমে যা, একে পরে দেখে নেওয়া যাবে। ইহান শান্ত করল নিজেকে, তারপর বোনের কাছে গেল জলদি করে। অথইর গালে হাত রেখে বলে, ঠিক আছিস তুই? ওরা তো কিছু করেনি তাই না? অথই শ্বাস ফেলে বলে, না ভাইয়া, আমি ঠিক আছি। আর কার এত সাহস যে জাফরিন অথইকে কিছু করবে? বলেই অথই ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে একটু ভাব নিল। ইহান হেসে দিল অথইর কাণ্ডে। হেসে হেসেই বলে, আমি তো বলেই গিয়েছিলাম শেওড়া গাছের শাক, চুন্নিকে কেউ কিছু করতে পারে নাকি? উল্টো না তার ঘাড় মটকে দিবে। ইহানের হাসি দেখে গাল ফোলালো অথই। ইহান অথইর সেই ফুলো গাল ধরে টেনে দিল।
তারপর রিধি আর পিহুর উদ্দেশ্যে বলল, তোমরা ঠিক আছো? হ্যাঁ ভাইয়া ঠিক আছি, বলল পিহু আর রিধি। রিধি ফের বিড়বিড়ালো, ভাইয়ার গোষ্ঠী কিলা আপনি তো হবেন আমার ছাইয়া। ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। প্রিয়ান ওকে রিধিকে হাসতে দেখে ওর কানে কানে বলে, যেভাবে দেখছিস মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবি। ছি মার্কা নজর তোর। রিধি প্রিয়ানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। দাঁতে দাঁত চিপে বলে, আমার ইহানকে আমি চোখ দিয়ে গিলে খাবো নাকি ঠোঁটে চুমু খাবো তাতে তোর কি? রিধির এমন লাগাম ছাড়া কথায় শুনে প্রিয়ান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে সরে গেল। আহিদ, পিহু হাসতে হাসতে শেষ। এদিকে রাফিদের এখনো দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রিক শক্ত কণ্ঠে বলে, যাচ্ছিস না কেন? রাফি রুদ্রিকের এমন শক্ত কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল। তারপর চলে যাওয়ার জন্যে পা বাড়ালো। নীল রাগী গলায় বলে, এটাই লাস্ট ওয়ার্নিং তোদের জন্যে। নেক্সট টাইম এমন কিছু চোখে পড়লে তোরা আর জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারবি কিনা সন্দেহ হবে। সো বি কেয়ারফুল। রুদ্রিক, সাফাত, নীল, অনিক হেঁটে চলে গেল ইহানের কাছে। রাফি ওদের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই অপমানের বদলা তো আমি নিব। আজ ওই মেয়ের কারণে আমাকে এইভাবে অপমান অপদস্থ হতে হলো। ছাড়বো না ওই মেয়েকে, সাথে ওর বন্ধুদেরও। আর রুদ্রিকদের কথা না হয় বাদই দিলাম, ওদেরও ছাড়ব না। ইহান কথা বলছিল মানে কথা বলছিল বললে ভুল হবে। অথৈকে রাগাচ্ছিল নানান কথা বলে, আর অথৈ রেগেও যাচ্ছে ইহানের কথায়। সাফাত অথৈর রাগী মুখশ্রী দেখে হেসে এগিয়ে গিয়ে বলে, কিরে ইহান, তোর বোন আর তার ফ্রেন্ডসদের সাথে আমাদের পরিচয় করাবি না? অথৈর দিকে তাকিয়ে মুচকি হাসছে সাফাত। সাফাতকে দেখে অনিক রুদ্রিকের কানে কানে বলে, এই শালা ইহানের বোনের উপর ফুল্লি ক্রাশ খেয়ে উল্টে গিয়েছে। রুদ্রিক অনিকের কথা শুনে সাফাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকল। ইহান সাফাতের কথা শুনে বলে, আরে কি বলিস না যে তুই? পরিচয় তো অবশ্যই করাবো। এখন যেহেতু ওরা এই ভার্সিটিতে পড়ালেখা করে, তাহলে তোদের সাথে পরিচয় হতেই হবে। ভালো মন্দের কথা বলা যায় না। আমি না থাকলে তোদের কাছেই তো আসবে সাহায্যের জন্যে। ইহান এইবার অথৈ, রিধি, পিহু, প্রিয়ান আর আহিদের পরিচয় করিয়ে দিল। সাফাত পরিচয় শেষ হতেই সাফাত মুচকি হেসে বলে, হাই, আমি সাফাত। তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ওরা সবাই ধন্যবাদ জানালো। বলল, আমাদেরও ভালো লাগলো। নীল এগিয়ে এসে বলে, আমি নীল। ভালো লাগলো পরিচয় হয়ে। অনিক বলল, আমি অনিক। নাইস টু মিট ইউ গাইস। রুদ্রিক চুপচাপ দাঁড়িয়ে আছে। নীল তা দেখে বলে, কিরে তুইও নিজের নাম বল, না হলে ওরা তোকে চিনবে কিভাবে? রুদ্রিক তাকিয়ে ছিল অথৈ আর সাফাতের দিকে। সাফাত নানানভাবে অথৈর সাথে কথা বলে ভাব জমাতে চাচ্ছে। বিরক্ত লাগছে রুদ্রিকের। সাফাতের সাথে অথৈর এইভাবে হেসে হেসে কথা বলা ওর সহ্য হচ্ছে না একদম। কিন্তু কেন ওর এমন লাগছে? ওর বন্ধু একজনকে পছন্দ করেছে। তার পছন্দের মানুষের সাথে সে কথা বলতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে ঠিক কি কারণে ওর এত রাগ হচ্ছে জানা নেই রুদ্রিকের। নিজের উপরেই নিজে বিরক্ত। নীলের কথা শুনে সে নড়েচড়ে দাঁড়ালো। গম্ভীর স্বরে বলল, আমি আরিহান রুদ্রিক। ভার্সিটিতে কোনো সমস্যা বা ঝামেলায় পড়লে, অথবা কেউ তোমাদের বিরক্ত করলে আমার অথবা আমার বন্ধুদের কাছে এসে জানাবে। বাকিটা আমরা সামলে নিব। থেমে গিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি যাচ্ছি। তোদের হাসি ঠাট্টা শেষ হলে চলে আসিস। প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। এই বলেই আরো এক পলক সাফাত আর অথৈকে দেখে হনহন করে চলে গেল। অথৈ পিহুর কানে কানে বলে, ইস, দেখ ছেলের কি অ্যাটিটিউড। মনে হচ্ছে সে একেবারে কাজ করে উল্টে ফেলে দিচ্ছে, এমন একটা ভাব করল। পিহু অথৈর কথায় মাছি তাড়ানোর মতো করে বলে, হুর, কি বলিস এসব? রুদ্রিক ভাইয়াটা কি জোস। তাকে দেখতে পুরো চকোলেট বয়দের মতো লাগে। আর তার কথাবার্তা চালচলন তো পুরাই জোস। হয়েছে, থামো তুই। তোর কাছে কিছু বলা আর নিজের কপাল নিজেই দেয়ালে ঠোকা একই ব্যাপার। ইহান অথৈদের উদ্দেশ্যে বলে, অথৈ তুই আর তোর ফ্রেন্ডসরা আমাদের সাথে আয়। আমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে না।
অথই না বলতে যাবে তার আগেই রিধি ওর হাত খামছে ধরল। ব্যথা পেয়ে রাগী চোখে তাকালো অথই। রিধি জিভে কামড় দিয়ে হাত ছেড়ে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, আসলে ইহান উনাদের সাথে যেতে বলছে, কিন্তু তুই মানা কর দিতি আমি জানি, এই জন্যেই থামালাম। প্লিজ দোস্ত মানা করিস না। দেখ তোর ভাইয়ের সাথে যত বেশি সময় থাকবো ততই তো ভালো আমাদের জন্যে, তাই না? অথই শ্বাস ফেলে বলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার হাতের এই বেহাল দশা বানানোর জন্যে তোকে আমি ছাড়ছি না। আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে, এখন চল। প্রিয়ান এসে ওদের মাঝে দাঁড়িয়ে গেল। বলল, এই তোরা সারাদিন কি এত ফাসুরফুসুর করিস? আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটাও তোদের চোখে পড়ে না? পিহু দুম করে কিল বসিয়ে দিল প্রিয়ানের পিঠে। প্রিয়ান ব্যথা পেয়ে একলাফে আহিদের কাছে চলে গেল। কাদো কণ্ঠে বলে, দোস্ত মারল। আহিদ হেসে বলে, একদম ঠিক আছে, শুধু শুধু বা হাত ঢোকাতে কেন গেলি? তাই বলে এইভাবে আমার মতো একটা আলাভোলা মাসুম ছেলের উপর দুমদাম কিল মেরে অত্যাচার করবে? প্রিয়ানের কথা অথই বুকে দুহাত ভাঁজ করে হেসে বলে, তোর জন্মই হয়েছে আমাদের মার খাওয়ার জন্যে। সবাই হেসে দিল। অতঃপর ইহান তারা দিতেই ওরা চলল আরেক ইহানদের সাথে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, এই রকম নতুন গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।